10-11 বিঘি জমির ঘেরে 3-4 লাখ টাকা চলে গেছে। মাছ শাক যা ছিল সব চলে গেছে, এখন বন্ডিতে বুড়ি যাচ্ছে, টুকটাক কাজ কাম করতেছে। 4 থেকে 5 কটা মাছ দেওয়া ছিল, সেগুলো চলে গেছে। বড়তে ছোট ওনার সব ভেঙে, রাস্তাঘাট ভেঙে সব চলে গেছে। ঝড় বন্যায় সব একাকার হয়ে আমাদের ঘের বাড়ি সব তোলাই গেছে। আমরা বিশাল একটা ক্ষতিগ্রস্ত ভাবে বসবাস করতেছি। নাফি, সর্বোচ্চ চেষ্টা করেও কিন্তু রক্ষা করা যায়নি উপকূলের হাজারো বেড়িবাঁধ, মাছের ক্ষেত এবং বাঁধ ভেঙেও জোয়ারের পানিতে উপকূলীয় জেলার যেই সম্পদ ছিল, মানুষের বাড়ি ছিল, সবকিছুই কিন্তু ভেঙে একদম চুরমার অবস্থায় গিয়ে পৌঁছেছে। এছাড়া মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে প্রায় 700 কোটি টাকা, 3 ভাগে প্রাণী সম্পদে ক্ষতি প্রায় 1.5 কোটি টাকা। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বৃহস্পতিবার পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী। ক্ষয়ক্ষতি পর্যালোচনা করে রোববারের মধ্যে প্রতিবেদন দেওয়ার অনুশাসন। শান্তবাজারে এ নিয়ে থাকছে বিস্তারিত, সঙ্গে আছে আমরা দুজন, আমি তাসওয়ার নাফি এবং আমি তানজিলা খান মেম। আমরা 1-1.5 দিনের একটা ক্ষতির মধ্যে পড়ে গেছি। 2 বার সে ডুববে বের হবে, এগুলোর সাথেও কস্ট ইনভলভ আছে। জাহাজের একটা পার ডে একটা ড্যামেজ আছে। সরকারি দপ্তরে রেভিনিউ মাপ করতে হলে যে প্রসেসগুলি আছে, সেই প্রসেসে যেতে হলে তো আরও 2-3 দিন ফেলায় রাখতে হবে। জাহাজ মুভমেন্ট, এখানে মুভমেন্টের একটা খরচ, এটার পাইলটিং, এটার রিভার ডিউজ থেকে শুরু করে সবগুলাই আবার চার্জ করতে হয় আমাদের। দীর্ঘ সময় স্থায়ী ঘূর্ণিঝড় রিমালে শিডিউল বিপর্যয় চট্টগ্রাম বন্দরের পুরো শিপিং খাত। শঙ্কায় রপ্তানিকারকরা, জাহাজ প্রতি দৈনিক খরচ বাড়ছে $15,000 থেকে $20,000। শান্তবাজারে এ নিয়েও থাকছে বিস্তারিত, তবে শুরুতেই ঘূর্ণিঝড়ে মাছের ঘেরে ক্ষয়ক্ষতির খবর। ঘূর্ণিঝড় রিমালে উপকূলীয় 13 জেলায় তলিয়ে গেছে 41,000 মাছের ঘের। সব মিলিয়ে মৎস্য সম্পদের ক্ষতি প্রায় 700 কোটি টাকা। আহসান রাজীবের প্রতিবেদনে ছবি তুলেছেন কাজী ফখরুল। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগলেনি গ্রামের বাসিন্দা তৃপ্তি ও প্রজেন। তাদের আয়ের প্রধান উৎস 11 বিঘার এই মাছের ঘেরটি। কিছুদিন আগে এই ঘেরে 1,70,000 টাকার মাছের পোনা ছেড়েছিলেন তারা। 1 মাস পর যে মাছগুলো বিক্রি হতো কয়েক লাখ টাকায়, তবে ঘূর্ণিঝড়ে নদীর বাঁধ ছাপিয়ে আসা পানিতে তলিয়ে গেছে তাদের ঘের, ভেসে গেছে সব মাছ। 4-5 লক্ষ টাকা আমার ঘেরে ক্ষতি হয়ে গেছে। নতুন পোনা ছাড়া ছিল, এই পর্যন্ত 3 কটা পোনা ছাড়ায় ঘেরে মাছ ফুল অবস্থায়, এমন সময় সব বুড়ি একাকার হয়ে গেছে। বড়তে ছোট ওনার সব ভেঙে, রাস্তাঘাট ভেঙে সব চলে গেছে এবং ঘেরে অনেকগুলো ক্ষয়ক্ষতি করেছে। এখন নতুন করে আবার মাছ শাক ছেড়ে প্রসেস করা ছাড়া রাস্তাঘাটও নতুন করে দিতে হবে। ওই যে অবস্থা, ওতে আর এক্ষুনি মাছ মানে থাকবে না। তাদের মতোই এই এলাকার শত শত মাছ চাষি একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অতিবৃষ্টির কারণে অল্প গভীরতার ঘেরের আইলে নেট দিয়ে ঘিরে রেখেও রক্ষা হয়নি অনেক ঘেরের মাছ। সাতক্ষীরা জেলায় প্রায় 60,000 লবণ পানির চিংড়ি ঘের রয়েছে। এসব ঘেরে উৎপাদিত চিংড়ি বিদেশে রপ্তানি করে বছরে প্রায় 3,000 কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হয়। বর্ষার পানি সব একাকার হয়ে আমাদের ঘের বাড়ি সব তোলাই গেছে। আমরা বিশাল একটা ক্ষতিগ্রস্ত ভাবে বসবাস করতেছি। আমরা বিশাল সমস্যার মধ্যে আছি। নিশ্চয়ই গেছে, এখন আমরা দেখতেছি আমাদের আর চলাবলার মতন নেই, এখন দেনে মেনা করার মতন দাঁড়িয়েছে। এখন আমি 1.5 লক্ষ টাকা তো দেনেই আছে, 1.5 লক্ষ টাকার আমার মাছ ছাড়ি তো আমি পাইনি। এখন ঝড়ের আগে আমার এই 11 বিঘি জমি থেকে 1.5 লক্ষ টাকার মাছ ছাড়া ছিল, সেই মাছগুলি সব চলে গেছে। মাছ শাক যা ছিল সব চলে গেছে, এখন বন্ডিতে বুড়ি যাচ্ছে, টুকটাক কাজ কাম করতেছে। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের জীবিকার অন্যতম প্রধান উৎস এসব মাছের ঘের। এসব মাছের খামারে মূলত বাগদা চিংড়ি সহ বিভিন্ন লবণ পানির মাছের চাষ করা হয়। তবে বারবার প্রাকৃতিক দুর্যোগ এলেই বেড়িবাঁধ ভেঙে লবণ পানি প্রবেশ করে এসব ঘেরে, ক্ষতিগ্রস্ত হয় মাছের চাষ। এতে আর্থিকভাবে যেমন ক্ষতিগ্রস্ত হন প্রান্তিক চাষিরা, ঠিক তেমনি প্রভাব পড়ে চিংড়ি রপ্তানিতে। ক্ষতি কাটিয়ে উঠতে নতুন করে আবারও ঘেরে পোনা মাছ ছাড়ছেন অনেকে। চিংড়ি ঘেরের পাশাপাশি এখানকার কাঁকড়া খামারগুলোতেও ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে প্রত্যেক বছর বন্যাপ্রবণত এলাকা, ঝড় বৃষ্টিপাত হলে এলাকা প্রচুর ক্ষতিগ্রস্ত হয়। যে 2009 সালে আইলার চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, মানে মৎস্য খামারিরা, যেখানে হাজার হাজার বিঘা মানে মাছ চাষের যে ভেড়িবাঁধগুলো ছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে।
আর ব্যক্তিগতভাবে আমারও 100 বিঘার মতো জায়গা নষ্ট হয়ে গেছে। উজানের পানি এবং বৃষ্টির পানি সব মিলিয়ে মানে অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের এই। মৎস্য বিভাগ বলছে শুধুমাত্র শ্যামনগর উপজেলায় ক্ষতির পরিমাণ 8.5 কোটি টাকা। চিংড়ি ঘেরগুলো একাকার হয়ে যাওয়ার কারণে চিংড়ির পোনা এবং চিংড়ি এবং সাথে আমাদের যে নরম কাঁকড়া খামার রয়েছে তার যে বাসাবাড়ি এবং খাঁচা এগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সামগ্রিকভাবে প্রায় 8 কোটি টাকার মতো চিংড়ি, পোনা, চিংড়ি এবং কাঁকড়ার ক্ষতিগ্রস্ত। চাষিদের প্রতি এখন নির্দেশনা হচ্ছে তারা যাতে এখন একটু চুনটা যাতে অবশ্যই ব্যবহার করে এবং অন্তত নেট দিয়ে যাতে নিজের ঘেরটা বা নিজের ঘেরের মাছ বা এগুলো যাতে সুরক্ষিত রাখে। বরিশাল বিভাগে মাছের ঘের আছে 4 লাখের বেশি। এর মধ্যে কেবল বরিশাল জেলায় 10 ভাগের বেশি ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। নোয়াখালী ও ফেনীতে 64 হেক্টর মাছের ঘের ও 129 হেক্টর পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। খুলনা অঞ্চলে ভেসে গেছে 5,575 হেক্টর মাছের ঘের ও 3,000-এর বেশি পুকুর। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় সব এলাকা। এখনও পানিতে ডুবে আছে অনেক গোচারণ ভূমি। এমন অবস্থায় তৈরি হয়েছে পশু খাদ্যের সংকট, যার প্রভাব পড়তে পারে কোরবানির বাজারে। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাবে সোমবার সন্ধ্যা পর্যন্ত বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগে প্রায় 1.5 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নাসিম শুভর প্রতিবেদন। ঘূর্ণিঝড় রিমাল কেবল উপকূলের মানুষের ঘুম কেড়ে নেয়নি, তাদের সহায় সম্বলও কেড়ে নিয়েছে। কারো গেছে এতদিন ধরে যত্ন করে রাখা গবাদি পশু, কারো গেছে খামারের মুরগি। জলোচ্ছ্বাসের পানিতে ক্ষতি হয়েছে গোখাদ্যের। নোয়াখালীর বিভিন্ন চরে পানিতে ভেসে গেছে 5 শতাধিক গরু, মহিষ ও ভেড়া। ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক একর গবাদি পশুর ঘাস চাষ। 1000 টনের বেশি শুকনো খড় নষ্ট হয়েছে পানিতে ভিজে। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চরগুলো থেকে কিছু গরু মহিষ অন্যত্র সরিয়ে নিতে পারলেও বেশিরভাগই ক্ষতিগ্রস্ত। কোরবানির আগে এই ক্ষতি মেনে নিতে পারছেন না খামারিরা। ঘূর্ণিঝড়ে সব বাসা লেগেছে, ভেড়া, ছাগল, গরু, মোষ যা আছে, ঘাসও নষ্ট হয়ে গেছে, খাদ্য আবাদ হইতেছে না, এখন সংকট। উপকূলীয় এলাকায় ক্ষতি নিরূপণে কাজ করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। তাদের হিসেবে সোমবার সন্ধ্যা পর্যন্ত বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগে প্রায় 1.5 কোটি টাকার ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গোখাদ্যের। আমরা ক্ষয়ক্ষতির কিছু প্রাথমিক যেটা পেয়েছি, যেমন ধরেন আমাদের উপকূলীয় এলাকাতে অনেকগুলো পুকুর এবং ঘের ভেসে গিয়েছে। তা প্রাণী সম্পদের 19 জেলায় ঘের ভেসে গিয়েছে, এটুকু আমরা শুধু জানতে পেরেছি। আপনি জানেন যে বিদ্যুৎ বন্ধ আছে, মোবাইল টাওয়ার ঠিকমতো কাজ করছে না বলে আমরা আসলে ওই অর্থে তেমন শুধু এইটুকু জানতে পেরেছি যে এই ক্ষতিটা হয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় অনেক চর ও দ্বীপের ক্ষয়ক্ষতি এখনো পুরোপুরি নিরূপণ করতে পারেনি প্রশাসন। আমাদের মাঠ পর্যায়ে তারা কাজ করছে। যেসব জায়গায় আহত হয়েছে, অনেক জায়গায় আছে, ওই সব জায়গায় আমাদের টিকা এবং ওষুধ দিয়ে চিকিৎসা কার্যক্রম চলমান আছে। সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত 48টি গৃহ এবং আমাদের প্রাণী সম্পদ বেশ কিছু আমাদের মৃত হয়েছে। আমাদের প্রায় 8000 আমাদের হাঁস মুরগি অনেকটা পানিতে ভেসে গিয়েছে। আমরা আমাদের যতটুকু আমাদের পক্ষ থেকে সম্ভব মানুষের জন্য করার চেষ্টা করছি। আমাদের জনপ্রতিনিধিরা তারাও কিন্তু সকালে মাঠে আছে। এদিকে ঘূর্ণিঝড়ে ঘাস ও খড়ের ক্ষতির কারণে বেড়েছে গোখাদ্যের দাম। কোরবানির ঈদকে সামনে রেখে গোখাদ্য সংকটে জেলার খামারিরা। এর প্রভাব পড়তে পারে ঈদের বাজারে। ঘূর্ণিঝড়ের কারণে আমরা যে গরু মহিষ মোটা তাজা করতেছি, এগুলার নিয়ে আমরা অনেক চিন্তিত। এদের খাওয়ার নষ্ট হয়ে গেছে, গাছ নষ্ট হয়ে গেছে, খাদ্য রেট বাড়িয়ে গেছে, গরু নিয়ে আমরা হিমশিম খাইতেছি। আসছে কোরবানির ঈদ উপলক্ষে নোয়াখালীতে 1,70,000 পশুর চাহিদা রয়েছে, যার অধিকাংশই স্থানীয়ভাবে উৎপাদন করা হয়। এখন নোয়াখালী। খুলনার উপকূলীয় অঞ্চলগুলোতে প্লাবিত হওয়ার অন্যতম কারণ দুর্বল বেড়ি বাঁধ। লোকালয়ে বাঁচাতে নিজ উদ্যোগে বাঁধ সংস্কারের কাজ করছেন স্থানীয়রা। দ্রুত বাঁধ সংস্কার না করতে পারলে ক্ষতি বাড়ার শঙ্কা রয়েছে। রামিম চৌধুরীর প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন হেলাল মোল্লা। লাউ চিংড়ির ঝোলটা করার কথা ছিল নিজের ঘরে বসেই, কিন্তু বাঁধ ভাঙা পানি ভাসিয়ে নিয়েছে হামিদা বেগমের ঘরবাড়ি। তাই 4 ছেলে মেয়েকে নিয়ে রাস্তায় বসেই রান্না শুরু করেছেন তিনি। দুদিন ধরেই ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি পরিবারের কারোরই। কষ্ট, তো প্রচুর কষ্ট আছে। রায় তুলেছে, ওই ঘুম নেই, কনে থাকবো, কনে যাবো, এভাবে থাকতেছে। রায় তুলে বসে থাকতে হচ্ছে, দিন হলে অবদাহারে উঠে বসতে হচ্ছে। হামিদা বেগমের মতো এমন সমস্যায় রয়েছেন খুলনার উপকূলীয় এলাকার কয়েক হাজার পরিবার। উপকূলের বাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে, ভাসিয়ে নিয়েছে বসত ভিটা।
বাড়ির গবাদি পশুগুলোর জায়গা হয়েছে রাস্তায়। খেতি মেতি আছে, কারোর আঘাত লাগেছে, কারোর মানে আটটি ভাবতেছে না, খাওয়া দাওয়ার খুব অবস্থা। আমাদের তো অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, ঘর দরজা গের ফাড়িতে মাছ শাক কিছু নাই, আর আমরা অনেক ক্ষুধার্ত, আমাদের কোনো খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই। দক্ষিণের উপকূলীয় জনপদ পাইকগাছা। ঝড়ের দিন গভীর রাতে উপকূলের দেলুট ইউনিয়নের 22 নম্বর পোল্ডারের বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে পড়ে লোকালয়ে। 2 দিনের পানির তোড়ে বসতি হারিয়েছেন কয়েক হাজার পরিবার। আবহাওয়া পরিবর্তন হওয়ার সাথে সাথেই আশপাশের 12 থেকে 14টি গ্রামের কয়েক হাজার মানুষ নেমে পড়েছেন বাঁধ সংস্কারে। দ্রুতই বাঁধ সংস্কার করতে না পারলে যেটুকু গ্রাম বেঁচে আছে তারও চিহ্ন থাকবে না বলে জানিয়েছেন স্থানীয়রা। বাঁধের এরকম একটা অবস্থা ছিল যে কোনো মুহূর্তে যে দুর্যোগ লাগবে না, এমনি পানি নদীতে বেশি পড়লেই ভেঙে যাবে। 2-4-5 দিনের ভিতরে আমরা কোনো কায়দায় ঠেক না দিতে পারি, তাহলে আমাদের মনে হয় যে এই ফোল্ডারটাই আছে, টেকবে না। বাঁধ ভেঙে নদীর পানিতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিমাণ সঠিকভাবে নিরূপণ করা না গেলেও গ্রামবাসী আর্থিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছে বলে জানান জনপ্রতিনিধিরা। এছাড়াও সরকারি সাহায্যের জন্য দাবি জানান তারা। আমাদের এই 22 নং পোল্ডার সম্পূর্ণ প্লাবিত, মানুষজন সকলে এখন রাস্তায় বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নিচ্ছে। আমাদের এখানে ঘরবাড়ি সহ ফসল সহ মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খুলনার 55টি পয়েন্টে বাঁধ ভেঙে ও উপচে প্লাবিত হয়েছে অসংখ্য গ্রাম। এর মধ্যে 32টি পয়েন্টে 1.705 কিলোমিটার বাঁধ ভেঙে গেছে, আর 23টি পয়েন্টের 3.688 কিলোমিটার বাঁধ ওভারফ্লো হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 4 লাখ মানুষ। সবগুলো জায়গায় পানির প্রভাব বন্ধ করা হয়েছে, এখনও কাজ চলমান আছে এবং আমরা আশা করতেছি অচিরেই আমাদের যে জায়গা এখনও ওপেন আছে, আমরা পরবর্তী জোয়ারের আগে এগুলো বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে ঘূর্ণিঝড় রিমেলের কারণে 7,283 হেক্টর জমির 5,575টি মাছের ঘের এবং 307 হেক্টর জমির 3,300টি পুকুরের মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়রা, পাইকগাছা ও দাকব উপজেলায় পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। ঘূর্ণিঝড় রিমালের কারণে উপকূলীয় এলাকায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পূরণ করতে হয়তোবা লেগে যাবে বহু বছর। বহু মানুষকেই হয়তো শূন্য থেকে আবারও শুরু করতে হবে। খুলনার পাইকগাছা উপজেলা থেকে রামিম চৌধুরী, এখন। ঘূর্ণিঝড় রিমালের চট্টগ্রামে ব্যাপক ক্ষতির মুখে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। পুরো 2 দিন জাহাজ শূন্য বন্দরে জেটি। উত্তাল সাগরে জেটিতে কোনো জাহাজ ভিড়তে না পারায় বেসরকারি কন্টেইনার ডিপোতে আটকে গেছে বিপুল পরিমাণ রপ্তানির চালান। এতে সিঙ্গাপুর ও কলম্বোতে কানেক্টিং মাদার ভেসেল মিস হওয়ার শঙ্কায় রপ্তানিকারকরা। শিডিউল বিপর্যয়ে পড়েছে পুরো শিপিং খাত। বিস্তারিত হাজারা শিউলির প্রতিবেদনে। চট্টগ্রাম বন্দরকে বলা হয় দেশের অর্থনীতির প্রাণ ও আমদানি রপ্তানি বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার। ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে যখন বন্দরের পণ্য খালাস ও ডেলিভারি সহ সব কাজ বন্ধ থাকে তখন এর নেতিবাচক প্রভাব পড়ে অর্থনীতিতে। ঘূর্ণিঝড়ের প্রভাব কাটিয়ে 30 ঘণ্টা পর সোমবার দুপুর থেকে সীমিত পরিসরে বন্দরের শেড থেকে পণ্য ডেলিভারি শুরু হয়। তবে ঘূর্ণিঝড়ে সম্ভাব্য দুর্ঘটনা ও ক্ষতি এড়াতে জেটি ছাড়তে বাধ্য হওয়া 19টি জাহাজ এদিনও জেটিতে ভিড়তে পারেনি। ফলে পুরো 2 দিন জাহাজ শূন্য ছিল জেটি। এ কারণে হয়নি কোনো পণ্য খালাস এবং রফতানি পণ্য শিপমেন্ট। যাদের ইম্পোর্ট কনসাইনমেন্ট ডেলিভারির প্ল্যান ছিল তারাও 2-3 দিন পিছিয়ে যাবে। আর যাদের এক্সপোর্ট প্ল্যান আছে তারা গাড়িগুলো আসলে ড্যামারেজ চার্জ আসবে। এবং এই 2-3 দিন হয়ে গেলে হয় কি, আমাদের মাদার ভেসেল সিঙ্গাপুর কলম্বোতে যদি আমরা কানেক্ট করতে না পারি ফিডার ভেসেল, সেক্ষেত্রে গুডসগুলোতে আমাদের ওই কাস্টমারদের একটা ডিসস্যাটিসফ্যাকশন কাজ করে। জাহাজ মুভমেন্ট, এখানে মুভমেন্টের একটা খরচ, এটার পাইলটিং, এটার রিভার ডিউজ থেকে শুরু করে সবগুলাই আবার চার্জ করতে হয় আমাদের। এবং টোটাল একটা ডিসরাপশন তো আছে। সারা দেশের অর্থনীতি এই সময়ের জন্য একটু স্থবির থাকে। অপারেটিং ব্যয় বাবদ প্রতিটি জাহাজে দৈনিক $15,000 থেকে $20,000 খরচ বাড়ছে। এছাড়া যথাসময়ে যাত্রা করতে না পারায় শিডিউল বিপর্যয়ে পড়েছে এসব জাহাজ। জাহাজে খরচ বেড়ে যাচ্ছে, সেই সাথে আপনার কার্গোর কমিটমেন্টটাও সে রক্ষা করতে পারবে কতটুকু, সেটাও একটা ব্যাপার। আর সেম বাল্কের ক্ষেত্রে যেটা কস্ট বেড়ে যাবে, আপনার যে 2 বার সে ডুববে বের হবে, এগুলোর সাথেও কস্ট ইনভলভ আছে। এটার সাথে আদার্স কস্ট আছে, তাদের নিজস্ব একটা খরচ আছে, জাহাজের একটা পার ডে একটা ড্যামারেজ আছে। ক্ষতির মুখে পড়েছেন আমদানিকারকরাও। সিএনএফ এজেন্টরা জানান প্রাকৃতিক দুর্যোগে কারো হাত না থাকলেও
পণ্য ডেলিভারি ও খালাসে বিলম্বের জন্য চার্জ মওকুফ নেই। ফ্রি টাইমে বা নির্দিষ্ট সময়ে পণ্য ডেলিভারি না নিলে কন্টেনার প্রতি দৈনিক পোর্ট ও শিপিং ড্যামারেজ দিতে হয় সর্বোচ্চ $150। এজেন্টও ড্যামারেজ মাফ করে না, বন্দরও মাফ করে না, আমদানিকারক তো ক্ষতিগ্রস্ত। দুর্যোগকারীর স্যার আসলে ওরকম আছে, নাই যে তা না, বাট সেই প্রসেসে গেলে তো এর সাথে আরও $1,500 যোগ হবে, যার জন্য কেউ যেতে চায় না। সরকারি দপ্তরে রেভিনিউ মাপ করতে হলে যে প্রসেসগুলি আছে সেই প্রসেসে যেতে হলে তো আরও 2-3 দিন ফেলায় রাখতে হবে। কন্টেনার জটের একটা সম্ভাবনা আছে, ডেলিভারি জট। তো সব মিলিয়ে আমরা 1-1.5 দিনের একটা ক্ষতির মধ্যে পড়ে গেছি, যেটা আর্থিক ক্ষতি আমরা এখনও হয়তো ক্যালকুলেট করিনি, কিন্তু এটা এক ধরনের বড় ধরনের আর্থিক ক্ষতি হবে। সাগর উত্তাল থাকায় বহির্নোঙরে 49টি জাহাজ থেকে পণ্য খালাস পুরোপুরি বন্ধ। কাজ না থাকায় অলস বসে আছে প্রায় 1,500 লাইটারের জাহাজ। চট্টগ্রাম বন্দরে জমেছে প্রায় 39,000 ট্রেস কন্টেনার। আবহাওয়া অনুকূল না হলে ঈদের আগে এই জট আরও বাড়বে, আশঙ্কা বন্দর ব্যবহারকারীদের। হাজেরা শিউলে, এখন চট্টগ্রাম। ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি পর্যালোচনা করে রোববারের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এই অনুশাসন দেন তিনি। সভায় 14,337 কোটি 38 লাখ টাকা ব্যয়ে 11টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগর এনএসসি সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়। এ সময় বেশ কিছু অনুশাসন দেন সরকার প্রধান। বিশেষ করে ঋণের টাকা রোহিঙ্গাদের পেছনে ব্যয় না করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। এছাড়া গতানুগতিকতার বাইরে চিন্তা করে সরকারি কর্মকর্তাদের কাজ করার অনুশাসন দেন সরকার প্রধান। অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের ব্যয় বেড়েছে 129 কোটি 69 লাখ টাকা। এছাড়া বিআইডব্লিউটিসির একটি প্রকল্পে ব্যয় বেড়েছে প্রায় 519 কোটি টাকা। ঘূর্ণিঝড় রিমালের প্রভাব পড়েছে দেশের অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জে। বেচা বিক্রি কমেছে 80 থেকে 90%। ক্ষতির পরিমাণ 100 কোটি ছাড়িয়ে গেছে বলছেন ব্যবসায়ীরা। বিস্তারিত কাজী মাহফুজের প্রতিবেদনে। এক সময় চাকটায় খাতুনগঞ্জে 80 থেকে 90% ব্যবসা বাণিজ্য হতো এই নৌপথে। তবে সড়ক পথের বিস্তৃতির কারণে ব্যবসা কমে এসেছে 20 থেকে 25%। মূলত কুতুবদিয়া, মহেশখালী, সন্দ্বীপ, হাতিয়া, ভোলাসহ দ্বীপাঞ্চলগুলোতে এই নৌপথেই পণ্য পরিবহন করা হয়। তবে গত 2 দিনের টানা বৃষ্টি একই সাথে ঘূর্ণিঝড়ের প্রভাবে নৌ চলাচল বন্ধ থাকায় যার প্রভাব পড়েছে চাকটায় খাতুনগঞ্জের ব্যবসা বাণিজ্যে। চট্টগ্রামে ভোগ্যপণ্যের মোকামের সঙ্গে নৌ ও সড়ক পথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসতে না পারায় স্বাভাবিক সময়ের তুলনায় গত 2 দিন ধরে বিক্রি কমেছে প্রায় 80 থেকে 90%। আর লোকসানের পরিমাণ 100 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলছেন ব্যবসায়ীরা। সকলেই তো ব্যাংকের উপর নির্ভর করে ব্যবসা বাণিজ্য করি। আমাদের ব্যবসা বাণিজ্য না হলে ব্যাংকের ইন্টারেস্টগুলো তো আর বসে থাকে না, ওগুলো ইন্টারেস্টগুলো উঠতেছে, এগুলো ঘুরতেছে। তো মূলত সবগুলো মিলিয়ে বলতে হয় যে ব্যবসা বাণিজ্য একদম স্থবির। বেশি লোকসানে পড়েছে পেঁয়াজ, রসুন, আদা ব্যবসায়ীরা। খাতুনগঞ্জে পেঁয়াজ রসুনের দোকান রয়েছে 65টি। প্রতিটি দোকানে স্বাভাবিক সময়ে দিনে 300 বস্তা পেঁয়াজ রসুন বিক্রি হয়, যা টাকার অঙ্কে 7 থেকে 8 লাখ। তবে গত 2 দিন ধরে গড়ে বিক্রি করেছেন 25 থেকে 30 বস্তা। একদিকে বিক্রি কম, অন্যদিকে পচনশীল পণ্য হওয়ায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। নৌপথে তো আমাদের কোনো বাণিজ্য হয়নি এবং গত পরশু থেকে আমাদের আদ্যবধি আমাদের কোনো বেচা কিনা হয়নি। জলাবদ্ধার কারণে যেটা আপনার সড়ক পথে যে পরিবহনটা হয় ওটাও মোটামুটি বন্ধ। প্রত্যেক দিন একটা বস্তাতে হাফ কেজি শর্ট হয়ে যায় একটা ব্যাপারে। তাই 3 দিনে 1.5 কেজি করে হলে একটা 1 কেজি মালের দাম 65 টাকা। তো 150 টাকা 200 টাকা তো এমনি ওখানে হয়ে যাবে। এদিকে কোরবানির ঈদকে সামনে রেখে চাহিদার শীর্ষে থাকে মশলা জাতীয় পণ্য। চাহিদার কথা মাথায় রেখে ব্যবসায়ীরাও সরবরাহ বাড়িয়েছেন। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং বৃষ্টির কারণে ব্যবসা বাণিজ্যে স্থবিরতা নেমে আসায় হতাশ তারা। আমরা আশা করতেছি হয়তো এই 2 দিন 3 দিন হয়তো বেচা কিনা নাই, সামনে হয়তো বেচা কিনাটা বেড়ে যাবে, তারপরে একটা থেকেই যায়, সব মিলে আসলে একটা লোকসান।
ছোট বড় মিলে 4000-এরও বেশি দোকান রয়েছে চাকদায় খাতুনগঞ্জে। স্বাভাবিক সময়ে এখানে প্রতিদিন লেনদেন হয় প্রায় 1200 কোটি টাকা। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। ঘূর্ণিঝড় আর বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর বাজারেও। অনেক বাজার থেকে এখনও নামেনি বৃষ্টির পানি। জলাবদ্ধতায় বিপাকে ব্যবসায়ীরা। অনেক অঞ্চল থেকে আসেনি পণ্যবাহী যান। এতে পণ্যে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে বলে জানান ব্যবসায়ীরা। ক্রেতার সংখ্যাও তুলনামূলক কম। অনেক পণ্য বিক্রি না হওয়ার শঙ্কা বিক্রেতাদের। আরও জানাবেন শাহাদাত অভ্র। কারওয়ান বাজারের সবজি বিক্রেতা রুহুল আমিন অস্থায়ী দোকান নিয়ে বসতেন রাস্তার পাশে, কিন্তু আজ বসতে পারেননি আগের জায়গায়। বৃষ্টির পর বাজারে জলাবদ্ধতায় বসতে হয়েছে অনেক দূরে। সাথে যোগান কম থাকায় খুব অল্প সবজি নিয়েই জীবিকার তাগিদে এসেছেন কারওয়ান বাজারে। এখন ওই পানি হচ্ছে, পানির জন্য পানি নামতেছে না, যার কারণে এই পাশে দোকান দিচ্ছে। পানি এত থাকতেছে ওই যে ময়লার ড্রেনগুলো সম্পূর্ণ জাম হয়ে গেছে, পানি নামতেছে না, তার কারণে পানি বাজে মানে দোকানপাট দেওয়া বন্ধ হয়ে গেছে। শুধু রুহুল আমিন নয়, বৃষ্টির ভোগান্তিতে অনেকেই দোকান নিয়ে বসতে পারেননি বাজারে। ঘূর্ণিঝড় যেন কিছুটা থমকে দিয়েছে কারওয়ান বাজারের চিত্র। যেখানে সারি সারি বসত ভ্রাম্যমাণ সবজির দোকান, সেখানে পানিতে ভাসছে সারি সারি সবজি। ক্রেতার আনাগোনা নেই আগের মতো। গতদিনের অনেক সবজি রয়ে গেছে বিক্রেতাদের কাছেই। অন্য দিনের তুলনায় ক্রেতা কম থাকায় বিক্রেতারা সব পণ্য বিক্রি করতে পারবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। কালকে তো সারাদিন বৃষ্টি গেছে, বেশি কিলো হয়েছে না। কালকে সব মালটা লাটকা আছেন, বাসি মাল আছেন বাজারে তো আবার খাইতেছে না। বাজারে তো যাইছে মনে হয় তাও তো থাকতেছে, বাজারে খাই না। তো এই যে মাল কিনে বই হয়েছি, কাস্টমার নাই। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ দাম বেড়েছে সব পণ্যে। সরবরাহ কম থাকায় অনেক পণ্য পাচ্ছে না ক্রেতারা। অনেক জায়গা থেকে আসেনি পণ্যবাহী যান, তাই সবজি সহ অন্য অনেক পণ্যের দাম বেড়েছে। দাম বেড়ে প্রতি কেজি টমেটোর দাম হয়েছে 70 টাকা, বেগুনের দাম 10 টাকা বেড়ে হয়েছে 60 টাকা, পটলের দাম হয়েছে 50 টাকা, মরিচের দাম 140 থেকে 160 টাকা এবং লেবুর হালিপতি 10 টাকা বেড়ে হয়েছে 50 টাকা। প্রায় সব সবজিতে দাম বেড়েছে 10 থেকে 20 টাকা। বৃষ্টি একটা অজুহাত, এই অজুহাতের কিন্তু সাপ্লাইয়ের কোনো ঘাটতি নেই। এই অজুহাতের সুযোগে সবাই দাম বাড়াই দিচ্ছে। যেখানে 80 টাকার মরিচ এখন 140 টাকা, 50 টাকা, পটল ওই 60 টাকার জায়গায় হয়েছে 60 টাকা হয়ে গেছে, 40 টাকার পটল। সব কিছুরই আর কি আমদানি কম দেখে দাম বেড়ে গেছে। শর্ট বিদা ওনাও দাম ওরকমভাবে চাচ্ছে, যে প্রোডাক্টটা প্রতি প্রোডাক্টই 5-10 টাকা বেশি। সরবরাহ কম ব্রয়লার মুরগি ও মাছের। তবে বিক্রেতাদের আশা আর বৃষ্টি না হলে আবার আগের দামে ফিরে যাবে পণ্যের দাম। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। অ্যামাজন, মেটা, ভিসা কিংবা মাস্টার কার্ডের মতো আন্তর্জাতিক টেক ও বিজ জায়ান্টগুলো বাংলাদেশে ব্যবসা বিস্তার করতে চায়। সচিবালয়ে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠক শেষে কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। তিনি জানান, ব্যবসা বিস্তারের ফ্রেমওয়ার্ক হবে বিজনেস টু বিজনেস বা B2B, তবে এতে নীতি সহায়তা দেবে সরকার। বিস্তারিত আজহার লিমনের প্রতিবেদনে। 3 বছর আগে গঠন করা ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের লক্ষ্য যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যকে নতুন এক উচ্চতায় নেয়া। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা যাতে বাংলাদেশে সহজে ব্যবসা বিস্তার করতে পারে, সেখানে উভয় দেশের ব্যবসায়ী ও সরকারি নেতাদের মধ্যে নিবিড় যোগাযোগ গড়ে তোলা। কাউন্সিলটির এবারের ঢাকা সফরের প্রতিনিধির তালিকায় যুক্তরাষ্ট্রের সামাজিক ও প্রযুক্তি ব্যবসার মহিরুহরা। মঙ্গলবার সচিবালয়ে কাউন্সিলের সভায় দেখা গেল মেটা, অ্যামাজন, বোয়িং, মাস্টার কার্ড, ভিসা কার্ড, কোকা-কোলার প্রতিনিধিদের। তাদের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে উভয় পক্ষ থেকে জানানো হয় এসব কোম্পানি বাংলাদেশে ব্যবসা বিস্তার করতে চায়। লক্ষ্য 2 দেশের অর্থনৈতিক উন্নয়ন। We appreciate the respectful and constructive dialogue that we have with the Bangladeshi government. I feel like we're all rowing in the same direction for the shared prosperity of the American and Bangladeshi people. এটা আমাদের মূল টার্গেট, এমপ্লয়মেন্ট জেনারেশনে হেল্প করে সেগুলা। আর সর্বোপরি অ্যাজ ইউ নো, এনি ডিপ্লোমেসির একটা পার্ট হলো ইউএস বাংলাদেশের মধ্যে যে দূরত্ব, পিপুল টু পিপুল কানেকশনে কিন্তু এই দূরত্বটা ঘুচবে। আর বিজনেস টু বিজনেস কানেকশনে এই দেওয়ালগুলা কিন্তু ভেঙে যায়।
বিদেশি এসব বিজনেস জায়ান্টরা বাংলাদেশে বিনিয়োগ করলে দেশের মানুষের উপকার হবে বড় দাগে, এটাই বোঝাতে চেয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। কিন্তু নীতিগত দুর্বলতার কারণে এসব সামাজিক বাণিজ্য প্রতিষ্ঠানের মতো দেশীয় কোম্পানিগুলো যে বহির্বিশ্বে বাণিজ্য সেবা বাড়াতে পারছে না, তার কি হবে? বিশেষ করে সাংবাদিকরা প্রশ্ন করেন শেয়ার বাজার থেকে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বিনিয়োগ উঠিয়ে নেবার ব্যাপারে। এখানে নেগেটিভ কোনো জিনিস যাদের ওইখান থেকে টাকা উইথড্র হচ্ছে বা যাদের টাকা উইথড্র হচ্ছে, যেসব অর্গানাইজেশন বলছে তাদের কাছে ওই প্রশ্নগুলি করলে সঠিক উত্তর পাওয়া যাবে। আমার কাছে যে প্রশ্নের উত্তর আছে সেটা হলো যে আমরা মানে 24 থেকে 26-এর মধ্যে আমরা এলডিসি থেকে ডেভেলপিং কান্ট্রি গ্র্যাজুয়েট হব। এই 2 বছরের মধ্যে আমরা বিভিন্ন দেশের মার্কেট অ্যাক্সেস করতে চাই। এবং ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের এই বাণিজ্য দলটি জ্বালানি, বিদ্যুৎ, ইকুইটি, এভিয়েশন, কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, মেডিকেয়ার এবং অন্যান্য প্রধান খাতগুলো নিয়েও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করছে বলে জানা গেছে। আজহার লিমন, এখন, ঢাকা। আসছে বাজেটে ক্যাপিটাল গেইনের উপর কর আরোপ না করার দাবি জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। মঙ্গলবার প্রি বাজেট আলোচনায় বেশ কিছু দাবি ও প্রস্তাবনা তুলে ধরে প্রতিষ্ঠানটি। এ সময় আস্থা সংকট কাটাতে নিজেদের ক্ষমতায়নের উপর জোর দেন ডিএসসির চেয়ারম্যান। বিস্তারিত প্রতিবেদনে। দেশের ব্যাংকিং খাতের মতো খারাপ সময় পার করছে পুঁজিবাজারও। সূচকের সঙ্গে লেনদেন নেমে এসেছে তলানিতে। চলতি বছরের ফ্লোর প্রাইস তুলে নেওয়ার পর ৬,০০০ পয়েন্টের সূচক নেমে এসেছে ৫,৩০০-তে, আর ১,০০০ কোটি লেনদেন নেমে এসেছে ৫০০ কোটির ঘরে। আমরা যারা ঢাকা স্টক এক্সচেঞ্জ পুঁজিবাজারের এই অবস্থার জন্য আস্থার সংকট ও সঠিক সুযোগ সুবিধা না থাকাকে কারণ বলছেন সংশ্লিষ্টরা। আর এই বিষয়টি বিবেচনায় নিয়ে প্রাক বাজেট আলোচনায় বেশ কিছু দাবি জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। কোম্পানি রয়েছে, তাদের কর্পোরেট করে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর্পোরেট করের ব্যবধান বাড়ানোর প্রস্তাব দিয়েছে ডিএসই। দাবি জানিয়েছে ক্যাপিটাল গেইনের উপর কর আরোপ না করার। যদি এখন নতুন করে এই ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপ করা হয়, তাহলে সাধারণ পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীদের উপর একটা বোঝা চলে আসবে, তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হবে এবং ক্যাপিটাল মার্কেটের প্রতি অনীহা আসবে। পরে আলটিমেটাম ক্যাপিটাল মার্কেট একটা খারাপ অবস্থার দিকে ধাবিত হতে পারে। ক্যাপিটাল মার্কেটের উপর এই মুহূর্তে কোনো করের বোঝা চাপিয়ে এটাকে একটা বিব্রতকর অবস্থায় না নিয়ে যাওয়া উচিত। সুযোগ সুবিধা না থাকায় শেয়ার বাজারে ভালো কোম্পানির সংখ্যা কমে যাচ্ছে বলে মনে করছে ডিএসই। বলছে বাজার স্থিতিশীল করতে দিতে হবে পুঁজিবাজার সহায়ক বাজেট। আমাদের যে অতালিকাভুক্ত যে কোম্পানিগুলো রয়েছে তাদের সাথে সেরকম কোনো কম্প্যারিজন হবে না। পরে অতালিকাভুক্ত কোম্পানিরা কিন্তু সেখানে আইডিয়াল অবস্থায় পড়ে থাকবে। মার্কেটে কিন্তু আমরা অনেক ধরনের বিজনেস এবং কর থেকে কিন্তু বঞ্চিত হব। দেশের পুঁজিবাজারকে দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে সম্পৃক্ত করা না যায়, তাহলে প্রতিদিনের এই লেনদেন দিয়ে মুনাফা দিয়ে পুঁজিবাজার কোনোদিন দাঁড় হতে পারে না। পুঁজিবাজারের ক্রান্তিকাল সময়ে আস্থার সংকটের প্রশ্ন তোলা হলে তা নিয়ে কাজ করা হচ্ছে বলে জানান ডিএসইর চেয়ারম্যান। প্রতিষ্ঠানটির ক্ষমতায়নের উপরও জোর দেন তিনি। ডিএসইর ক্ষমতায়ন প্রয়োজন আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডিএসইর ক্ষমতায়ন প্রয়োজন আছে, এটা আমাদের দরকার। এবং ডিএসই যদি কাজ করতে চায়, ডিএসির ক্ষমতায়ন প্রয়োজন আছে। অনেক সিদ্ধান্ত যদি আমাদের সাথে আলাপ না করে থাকে, তাহলে সে ব্যাপারে মতামত দেওয়া এই পর্যায়ে সমীচীন না। পুঁজিবাজারের সংকটকালে নতুন কর আরোপ না করে পুনর্দানার দাবি ডিএসইর। সরকারি পর্যায় থেকে এটা করা হয়েছে। আতাউনিয়ন, এখন, ঢাকা। মূল্যস্ফীতি নিম্ন আয়ের মানুষের জন্য আরেকটি ট্যাক্স বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। মঙ্গলবার বিকেলে উন্নয়ন সমন্বয়ের আয়োজনে গণমাধ্যমের সাথে প্রাক বাজেট আলোচনায় এই কথা বলেন তিনি। এবারের বাজেটে প্রবৃদ্ধির দিকে নজর না দিয়ে রাজস্ব আদায়ে প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেন সভার বক্তারা। আরও জানাবেন দেবরাজ দেব। আসছে ৬ জুন দ্বাদশ জাতীয় সংসদের ৫৩তম বাজেট অধিবেশন। প্রথমবারের মতো ২০২৪-২৫ অর্থবছরে সরকারের আয় ব্যয়ের হিসাব অর্থাৎ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আমরা মুক্তবাজার অর্থনীতি গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়ের আয়োজনে গণমাধ্যমের সাথে প্রাক বাজেট আলোচনায় উঠে আসে আসন্ন বাজেটের নানা দিক। অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান বলেন, মূল্যস্ফীতি প্রকারান্তে নিম্ন আয়ের মানুষের জন্য বাড়তি কর আরোপের শামিল। রপ্তানি ও প্রবাসী আয়ে ভর্তুকি উঠিয়ে নিলে তা অযৌক্তিক হবে বলেও মনে করেন তিনি। গরিবের জন্য, মধ্যবিত্তের জন্য সবচেয়ে বড় ট্যাক্সের নাম হলো ইনফ্লেশন। আমি কোনো অবস্থাতেই এই বছর রপ্তানি এবং রেমিটেন্সের ওপরে
প্রণোদনা তুলে নেবার পক্ষে নই। এবার আমাদের এই প্রণোদনা বজায় রাখতে হবে, কারণ আমার রপ্তানি বাড়াতে হবে, আমার রেমিটেন্স বাড়াতে হবে। সামগ্রিক অর্থনীতির কথা বিবেচনা করলে এবার প্রবৃদ্ধি কিছুটা কম হলেও অসুবিধা হবে না বলে মনে করেন সাবেক এই গভর্নর। বলেন, রাজস্ব বাড়াতে জনবান্ধব কর নীতি ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। প্রবৃদ্ধি হোক বা না হোক কিচ্ছু আসে যায় না, আমার এবার স্থিতিশীলতা দরকার। জনচাহিদার কথা মাথায় রেখে কর আরোপ করতে হবে। এনবিআরকে দুটো কাজ করতে হবে, একটা হলো স্মার্ট জনগোষ্ঠী তৈরি করতে হবে তাদের নিজেদের, 2 নম্বর ডিজিটাল টেকনোলজির ব্যবহার বাড়াতে হবে যাতে করে ডিজিটালি সব খুঁজে পাওয়া যায়। আলোচনায় বক্তারা আরও বলেন, বৈশ্বিক অর্থনৈতিক চাপ সত্ত্বেও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হবে। সেই সাথে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় খরচ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। দেবরাজ দেব, এখন, ঢাকা। ইসরায়েলের ক্ষোভকে পাত্তা না দিয়ে স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। দেশগুলো বলছে, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় এই পদক্ষেপ অপরিহার্য ছিল। ইউরোপের 3 শক্তিশালী দেশের এমন সিদ্ধান্তের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তেল আবিব। আর জানাবেন তানভীর জনি। জাতিসংঘের 193 সদস্য দেশের মধ্যে প্রায় 144টি দেশই ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। এবার এই তালিকায় যুক্ত হল ইউরোপের 3 দেশ, স্পেন, নরওয়ে এবং আয়ারল্যান্ড। এখন 27 জাতির ইউর সদস্যদের 11টি দেশের স্বীকৃতি পেল ফিলিস্তিন। বিশ্লেষকদের আশা, ইউরোপীয় ইউনিয়নের বাকি সদস্যদেরও অনুপ্রাণিত করবে এই সিদ্ধান্ত। ইউরোপের বৃহত্তম ও রাজনৈতিকভাবে প্রভাবশালী দেশ স্পেন প্রথমে তাদের সিদ্ধান্ত জানায়। স্পেনের প্রধানমন্ত্রী বলেন, গাজা উপত্যকা ও পশ্চিম তীর সহ ফিলিস্তিন আলাদা একটি রাষ্ট্র। তার মতে, ফিলিস্তিন আলাদা একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হলে মধ্যপ্রাচ্যে শান্তির পথ অনেকটা খোলাসা হবে। The recognition of Palestine is not against anyone, least of all Israel, a friendly nation that Spain values and holds in high regard and with whom we aim to foster the strongest possible relationship. এরপর নরওয়ে সরকারও আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়। 30 বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনি রাষ্ট্রের ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে নরওয়ে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, 2 দেশের জন্য এই পদক্ষেপ একটি মাইলফলক। We encourage other countries to do the same. We know that a number of European countries are either on the way to do so or contemplating, and we hope they will follow suit. ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মত হয়েছে আয়ারল্যান্ডও। এছাড়া রামাল্লায় আয়ারল্যান্ডের পূর্ণ দূতাবাস এবং একজন রাষ্ট্রদূত নিয়োগের ঘোষণা দেন আইরিশ পররাষ্ট্রমন্ত্রী। The international community, including the European Union, have been talking about support for the two-state solution based on the 1967 borders for decades. But we are no nearer to actually getting to that desired end state. বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও এর ঘনিষ্ঠ মিত্র দেশগুলো স্বীকৃতি না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত অনেকটা প্রতীকী রয়ে যাবে। ফ্রান্স ও জার্মানি বলছে, ফিলিস্তিনকে এখনও স্বীকৃতি দেওয়ার সময় আসেনি। আর ইসরায়েলের মতে, এ ধরনের একতরফা পদক্ষেপে মধ্যপ্রাচ্যে সংকট থেকেই যাবে। তানভীর জনি, এখন, বিশ্ব। এবার খেলার খবর। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে বাংলাদেশ। বিশ্ব আসরের মূল প্রস্তুতিতে নামার আগে এই দলের কাছে টানা 2 ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করেছে হাতুড়ুর শিষ্যরা। তবে সেখান থেকে শেষ ম্যাচ জিতে কোনো রকমে মান বাঁচিয়েছেন মুস্তাফিজ, রিশাদ হোসেনরা। এবার হার জিত ভুলে সেরা প্রস্তুতির লক্ষ্য শান্ত লিটন তাসকিনদের। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 9:30টায়। বিস্তারিত শরীফ রওশনের প্রতিবেদনে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য সেই 2007 সালে। সেবার মোহাম্মদ আশরাফুলের অধিনায়কত্বে অভিষেক আসরেই বাজিমাত করে সুপার 8-এর টিকিট কাটে বাংলাদেশ। তবে মাঝে দীর্ঘ 17 বছর কাটলেও উন্নতির চেয়ে দিন দিন পেছানোর দিকে দেশের টি-20 সূচক। ছোট ফরম্যাটের ক্রিকেটে আরও একটি বিশ্বকাপ। হিউস্টনের ভেন্যু ছেড়ে বিশ্বকাপের মূল ভেন্যু ডালাসের উইকেটে শান্ত তাসকিনদের অনুশীলন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের ক্ষত ভুলে নতুন করে জেগে ওঠার প্রস্তুতি টাইগারদের। চোটের কারণে স্বাগতিকদের বিপক্ষে 3 ম্যাচের সিরিজে না থাকলেও ওয়ার্ম আপ ম্যাচে তাসকিনের থাকার সম্ভাবনা প্রবল। অন্তত দলের এই স্পিড স্টারের অনুশীলনে তা অনেকটাই পরিষ্কার।
আইসিসির আনুষ্ঠানিক 2 ওয়ার্ম আপ ম্যাচে হার জিতের সমীকরণ ভুলে শিষ্যদের ক্রিকেট দুর্বলতা কাটাতেই নিশ্চয়ই কাজ করবে কোচ হাতুরু। শেষ ম্যাচে মোস্তাফিজ রিশাদদের দাপুটে পারফরম্যান্সে বিশ্বকাপের আগে বাংলাদেশের বোলিং বিভাগ কিছুটা স্বস্তি জাগিয়েছে। তবে ব্যাটারদের খামখেয়ালি ব্যাটিংয়ে প্রতিপক্ষের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর করা যাবে কিনা এখনও কাটেনি শঙ্কার সেই মেঘ। দ্বিতীয় রাউন্ডে খেলতে হলে গ্রুপে অন্তত রানার্স আপ হতে হবে শান্ত বাহিনীকে। এই জন্য পেছনে ফেলতে হবে ডি গ্রুপের সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী প্রতিপক্ষকে। বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগেই উইকেট সম্পর্কে ভালো ধারণা আর সেরা প্রস্তুতিতে নিজেদের এগিয়ে নেওয়ার সুযোগ থাকবে সাকিব শান্তদের। হিউস্টনে অপ্রত্যাশিত হারের অভিজ্ঞতা ভুলে সেই যুক্তরাষ্ট্রের বিপক্ষেই বিশ্বকাপ যাত্রা কেমন হয় টাইগারদের, সেটাই দেখার অপেক্ষায় সমর্থকরা। শরীফ রওশন, এখন। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।